দর্শক 24 ঘন্টা প্রেজেন্টেড বাই হাতিল এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ মিশা। আপনারা জানেন গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ শেষ পর্যন্ত স্বাক্ষর করল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ক্যাবিনেটের যে বৈঠক সেখানে এটি অনুমোদন করেন এবং এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে গুম খুন নিয়ে নাগরিক সমাজ, সিভিল সোসাইটি কিংবা মানবাধিকার কর্মীরা যে অভিযোগগুলো অথবা ভুক্তভোগীর পরিবারগুলো যে অভিযোগগুলো উত্থাপন করছিলেন সেটি দিনকে দিন সত্য বলে যেরকম প্রতিমান হচ্ছে, সেই সাথে সরকারের এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশেরও একটি সদিচ্ছার অন্তত দৃশ্যমান একটা তৎপরতা শুরু হলো। আমাদের প্রত্যাশা গুম খুন মুক্ত একটু বাংলাদেশ হোক। আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি বন্ধ হোক গুম খুন। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী জনাব নূর খান লিটন। লিটন ভাই স্বাগত আপনাকে। আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার বড়ুয়া আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম। সানজিদা ইসলাম, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা একটু ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, একদমই খুবই সাধারণ একটা প্রশ্ন। এই গুম এই শব্দটার সাথে আমরা খুব বেশি দিন ধরে সম্ভবত এই পরিমাণ ম্যাস লেভেলে পরিচিত না। এই গুমের সঙ্গে খুন অথবা গুমের সঙ্গে অপহরণ, হত্যা, তার মৌলিক পার্থক্যটা কি? এটি হচ্ছে প্রথম জানার বিষয়। এবং দ্বিতীয় হচ্ছে যে গুমটা মূলত কারা করে? এটি কি কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই করে আমরা যেমনটা দেখলাম? এবং যাদেরকে গুম করা হয় তাদের রাখার কি সুনির্দিষ্ট কোনো জায়গা আছে? মানে আয়নাঘরে কি শুধু তাদেরকে রাখা হতো, নাকি এটি রাখার অন্য জায়গাও থাকতে পারে? দেখুন, এখানে অনেকগুলো প্রশ্ন আসলে এসছে। প্রথমত ব্যাখ্যাটা যেটা জায়গায় ডেফিনিশন যেটা বলতে হবে সেটা হচ্ছে গুমটা কি। গুমের সাথে আপনার যেটা আমাদের বাংলাদেশে যে লেজিসলেচারগুলো আছে সেই আইনের মধ্যে কিন্তু গুমের সংজ্ঞা নেই। এবং এই একই যুক্তি দিয়েই হচ্ছে বাংলাদেশ এত বছর এই কনভেনশনে কিন্তু সই করেনি যে এটা বাংলাদেশের আইনে স্বীকৃত কোনো অপরাধের মধ্যে পড়ে না, কোথাও কোনো রকমের সংজ্ঞায়িত করা হয়নি, কথাটা সত্য। কিন্তু এই যে 2006 সনে যে কনভেনশন হলো বাংলাদেশ, যেটাতে আজকে পক্ষভুক্ত হলো বা রেটিফাই করলো, সেইটাতে আপনার আর্টিকেল 2 এর মধ্যে বলা আছে এই গুম হতে গেলে হচ্ছে কারো ইচ্ছার বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে, কথাটা এখানেই থাকতে হবে, অবশ্যই রাষ্ট্রীয় মদদে। মানে ইন্ডিভিজুয়াল কেউ করলে সেটা অপহরণ হতে পারে, সেটা অপহরণ হবে, কিডন্যাপিং হতে পারে, অ্যাবডাকশন হতে পারে, সেটা মার্ডারের জন্য সেটা 364, 363 সব ধারাগুলোতে আমাদের পেনাল কোডের মধ্যে সংজ্ঞায়িত আছে। কিন্তু সেটা রাষ্ট্রীয় মদদে যখন হচ্ছে এবং সেটা অ্যারেস্টের ফর্মে হতে পারে কিংবা কিডন্যাপিংয়ের ফর্মে হতে পারে, যে কোনোভাবে হচ্ছে তাকে তার ব্যক্তি স্বাধীনতা হরণ করে তাকে হচ্ছে আটকে রাখা। এবং এখানে 3টে ইনগ্রেডিয়েন্টসের কথাও হচ্ছে বলা হচ্ছে এখানে, যে সেখানে প্রথম একটা বিষয় যেটা বাংলাদেশ দীর্ঘ সময় ধরে করে আসছে সেটা হচ্ছে কমন রিফিউজাল অ্যাক্ট টু অ্যাকনোলেজ। তারা স্বীকারই করে না যে গুম হয়েছে। এবং এই গুম হওয়ার পিরিয়ড নিয়ে কেউ হয়তো কম সময়ের জন্য, কেউ হয়তো ফিরে এসছেন, কেউ দীর্ঘ সময়, কেউ হচ্ছে 5 বছর পরে ফিরে আসছেন, কেউ হয়তো ফিরেই আসেননি আর। এখন এই গুম হয়ে যাওয়ার পরে কি হচ্ছে সেটা আসলে ঠিক সেভাবে বলে দেওয়াটা মুশকিল কোন উদ্দেশ্যে গুমটা হচ্ছে। কোনো ক্ষেত্রে খুন হয়ে গেছেন, কোনো ক্ষেত্রে কেউ ফিরে এসছেন, কেউ হয়তো খুব শর্ট টার্মের জন্য গুম হয়ে আবার ফিরে এসছেন, সেটাকে নানান উদ্দেশ্যে পারিবারিক কারণে হারিয়ে গিয়েছিলেন, নানান কিছু বলে কিন্তু এক ধরনের ডিনায়ালের একটা ন্যারেটিভ কিন্তু তৈরি করা হয়েছে দীর্ঘ সময় ধরে। এবং সাধারণ মানুষও খুব কনফিউজ হওয়ার মতোই যে যদি গুমই হন ফিরে এসে কেউ আবার কথা বলেন না। মানে আমরা কাউকে দেখি না, কাজলকে দেখি না সাংবাদিক কিংবা ওই অর্থে আসলে কাজল তো 52 দিনের মতো টানা হচ্ছে এরকম 50-52 দিনের মতো তাকে গুম করে রাখা হয়েছে। পরে পাসপোর্ট আইনে পাসপোর্ট ছাড়া ভারতের বর্ডার ক্রস করার একটি মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু অথচ সেই সময় তার ভারতীয় ভিসা সহ পাসপোর্ট তার বাড়িতে ছিল, সেটা তিনি আমাকে জানিয়েছেন তার আইনজীবী হবার সুবাদে আমি এটা জেনেছি পরে। এরকম কেউ যে আসলে খুব খোলাখুলি বলছেন সেরকম ঘটনা কিন্তু পাওয়া যায়নি। আমাদের এখন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন, সেরকম তাদের পরিবারের অনেক সদস্য কিন্তু গুম হওয়ার রেকর্ড কিন্তু আছে, তারাও কিন্তু মুখ খোলেন। চৌধুরী জীবন হাসানের পরিবারে আছে। ওনার হাজবেন্ড এরকম গুম হয়েছিলেন, সে সময় আমরা রাস্তায় দাঁড়িয়েছি, সে সময় আমরা প্রতিবাদ করেছি, কিন্তু ওনাকে পাওয়া যাওয়ার ঘটনাগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নগুলো দেখে বুঝতে পারবেন যে তাদেরকে ওই শর্তটাই জোরে দেওয়া হয় যে আমরা যদি তোমাকে তুলে আনতে পারি, নেক্সট টাইম মুখ খুললে তুলে এনে মেরেও ফেলতে পারবো। সুতরাং এই ভয়টা রেজিম যেখানে আপনাকে তুলে আনছে, স্টেটের পাওয়ার যেখানে আছে, সেখানে আসলে মুখ খোলাটা খুব মানে অতিমাত্রায় খুব সিনেমাটিক চিন্তা হয়ে যাবে যে তারা এসে সব হড়বড় করে বলে দেবেন যে এইভাবে ছিলেন। আটকে রাখার ঘরের কথা যেটা বলছেন, সেটা বেশ কিছু, এই যে আয়নাঘরের কথাটা বলা হচ্ছে, আয়নাঘরটাও কিন্তু এখনো পরিষ্কার হলো না। একটা সিম্বলিক একটা নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেটা যে কীরকম সেটাও কোনো রকমের আইএসপিআর এর কাছ থেকেও কোনো ক্লারিফিকেশন আমরা এই সময়ে এসে পর্যন্ত কিন্তু পাইনি। ওনারা বলতে পারতেন যে আয়নাঘর বলে কিছু নেই, আসলে আমাদের প্রেডিসেসর এরকমের একটা ঘটনায় টর্চার সেল করেছিলেন। সেটা তো হচ্ছে আমাদের কাছে যেই বিভিন্ন ক্লায়েন্টের কারণে আমরা যে ইনফরমেশনগুলো পাই, সেটা হচ্ছে উত্তরাতে র্যাবের হেডকোয়ার্টারের নিচে এরকমের আটকে রাখার ঘর আছে, র্যাব ওয়ানের নিচে এরকম অনেককে আটকে রাখার ঘর আছে, সে আলোচনাও তো আছে। সেটা নিয়েও কোথায় যে আটকে রেখেছে, কারণ ওখানেও তো মিক্সড, র্যাবের মধ্যেও হচ্ছে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে, সব কিছুর একটা কম্বাইন একটা টিম হচ্ছে র্যাব। তো র্যাব নিয়ে যাচ্ছে না সেনাবাহিনীর যে গোয়েন্দা, তার মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই হয়। দাদা আপনাকে একটু থামাই লিটন ভাই, তার মানে ব্যারিস্টার বড়ুয়ার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, গুমের সঙ্গে তীব্রভাবে ভয়ের সংস্কৃতির একটা সম্পর্ক আছে। এই ভয়টা মূলত কি কারণে? শুধুই কেবল মত প্রকাশের কারণে, নাকি এর পিছনে রাজনীতি, অর্থনীতি আর অনেক বিষয় কাজ করে? দেখেন, একেবারে যদি মোটা দাগে আমরা কথা বলি, তাহলে পরিষ্কার করে বলতে হবে যে গুমের সাথে ভয়ের সংস্কৃতির একটা সরাসরি যোগাযোগ আছে। গুম কেন হয়? এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় ভয় তৈরিতে, সরকারের বিরুদ্ধে যাতে আপনি কথা না বলেন সেরকম একটি পরিবেশ তৈরি করতে, সরকারের বিরুদ্ধে কোনো রকম আপনার আন্দোলন সংগঠিত যাতে না করতে পারে, সেই জন্য এই ধরনের অপরাধগুলো সংগঠিত হয়। এবং এটা সবসময় আমরা লক্ষ্য করেছি যে এটা রাষ্ট্রীয় মদদে হয় এবং পৃষ্ঠপোষকতায়, মানে একেবারে মদদে, স্টেট অর্ডারে বলতে পারেন। যদি বলেন এইটা এত বড় কি করে বলতেছেন, এত বড় কথা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে সবাইকে, যদি এইটাকে অস্বীকার আমরা কেউ করি। নারায়ণগঞ্জের ঘটনাটা আমাদের সবার মনে আছে, 7 খুন। এটি তো প্রথম যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে গুম থেকে খুন। আসেন, একবারও কি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো কর্তৃপক্ষ এই ব্যাপারে স্বীকার করেছিলেন? শুরুতে সবাই অস্বীকার করছে, ডিনাইল মোডে ছিল। শুধু ডিনাইল মোডে না, র্যাবের তৎকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রথম আলোতে সাক্ষাৎকার ছাপিয়ে, আমি শব্দটা বললাম সাক্ষাৎকার ছাপিয়ে, ঘটনার থেকে র্যাব বা বাহিনীগুলোর সংশ্লিষ্টতা নাই এটি প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তখন একটা তদন্ত কমিটি হয়েছিল, আপনাদের মনে থাকার কথা। একজন এডিশনাল সেক্রেটারি সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন, কমিটির একমাত্র সদস্য ছিলেন। তিনি কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের তৎকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তির জবানবন্দি নিয়েছিলেন সচিবালয়ে, যদি আপনাদের মনে থাকে। এটি কেন নিয়েছিলেন? কারণটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল তারেক সিদ্দিকী, যিনি সিও ছিলেন র্যাব নারায়ণগঞ্জে যারা কাজ করত, তিনি কিছু কথা বলেছিলেন 164-এ, যেখানে কোনো ব্যক্তির, কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তির নাম এসেছিল এবং কি পদ্ধতিতে এই 7জনের ঘটনার ভিতর 4 জনের সম্ভবত স্লিপে একটা নাম ছিল, 3 জন বা 4 জনের ছোট্ট একটা চিরকুট ওনাকে দেওয়া হয়েছিল। কে দিয়েছিল সেটা বলেছিল। সেই ব্যক্তির জেরা হয়েছিল, জবানবন্দি নিয়েছিল কমিটি। কিন্তু পরবর্তীতে যেটা হয় বাংলাদেশে, যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলেন, নির্দেশে বলেন বা মদদে বলেন বা সিস্টেমের ভিতর দিয়ে যদি বলেন, সেইখানে কিন্তু আর বেশি দূর আগাইতে পারে না তদন্ত কার্যক্রম। এই ক্ষেত্রেও তাই হয়েছিল। যার জন্য আমি কিন্তু সবসময় বারবার একটা কথা ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত বলে আসছি
যে ওই জায়গাটায় কেন মানে অনুসন্ধান বা তদন্ত থেমে গেল, কেন শুধু সিও পর্যন্ত। আপনি দেখেন তো, একটা সিপাই থেকে শুরু করে প্রতিটি স্তরের কেউ না কেউ যুক্ত ছিল, র্যাব 11 নাকি মানে নারায়ণগঞ্জে যারা কর্মরত, সিও পর্যন্ত। তাহলে সিও তো একক সিদ্ধান্তে সব লেভেলকে যুক্ত করার কথা না, কারণ তাহলে তো প্রকাশ হয়ে যাওয়ার কথা। তাহলে সিও এটি নির্দেশনা পেত বা অথবা এটা স্টেট ডিসিশনই ছিল। হ্যাঁ, পরিষ্কার। কারণ ওই সিও কিন্তু তখন বলেছিল যে আমি ঢাকায় একটা আইন শৃঙ্খলাজনিত মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে অমুক অফিসার আমাকে এই চিরকুটটা দিয়েছে এবং তার ভিত্তিতে আমি এই অপারেশন করেছি। এইটাই ছিল তার মোদ্দা কথা, মেসেজ। হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা পাশ কাটিয়ে চার্জশিট হয়েছে, একটা বিচার নিম্ন আদালতে শেষ হয়েছে, উচ্চ আদালতে মনে হয় অপেক্ষামান। এই হচ্ছে অবস্থা। এখন এ পর্যন্ত দেখেন 3 জন পার্লামেন্ট মেম্বার বিরোধী দলের এই গুমের শিকার হয়েছেন। জি, একজনকে আমরা জানি। ভারতে সালাউদ্দিন সাহেব ভারত থেকে এসছেন, দীর্ঘদিন তিনি ভারতে আটক ছিলেন, তার আগে বাংলাদেশের কোনো এক জায়গায় বা কোথাও গুম ছিলেন। আরেকজন লাকসামের, তার আজ পর্যন্ত সন্ধান মিলেনি। আরেকজন সিলেটের, তারও আজ পর্যন্ত সন্ধান ইলিয়াস সাহেবের মিলেনি। যখন আইন প্রণেতাদের কেউ এরকম ঘটনার শিকার হন, তখন সাধারণ মানুষের ভিতর কতটা ভীতি কাজ করতে পারে, আমরা যে কেউ হতে পারি। এবং ওইটা কোন সময়গুলিতে হয়েছে এটা যদি আমরা লক্ষ্য করি, যেমন যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন দানা বেঁধে ওঠে, অথবা নির্বাচন সামনে থাকে, অথবা মানুষের ভিতর অনেক ক্ষোভ থাকে, তখনই আপনি দেখবেন এই ঘটনাগুলো ঘটে। এবং সমস্ত বিরোধী দলের সংগঠকরা গুমের শিকার হন অথবা ক্রস ফায়ারের শিকার হন। আরেকটা জিনিস, কখনো আমরা দেখেছি গুমের সংখ্যা বাড়ে, কখনো ক্রস ফায়ারের সংখ্যা বাড়ে, অর্থাৎ বাড়া কমায় দুইটার ভিতর একটা সামঞ্জস্যতা থাকে, একটা লিঙ্ক থাকে। আরেকটা জিনিস হচ্ছে, কারা এই ঘটনার শিকার? বিরোধী দলের নেতা কর্মী, সরকারি দলের অবাধ্য অথবা চাঁদাবাজ, অনুগত না, এই তো ব্যাপারটা। এইখানে একটা হচ্ছে খুব সহজ সময়ের মধ্যে একটা পরিস্থিতি তৈরি করার জন্য, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, শর্টকাট পথে একটা উন্নতি করার জন্য ক্রস ফায়ার অথবা গুমকে ব্যবহার করা হয়। বিরোধী দলের নেতাদেরকে তখনই গুম করা হয় যখন দেশে আন্দোলন বা নির্বাচন বা সমঝোতা হচ্ছে না, এরকম একটা জায়গায় আপনি দেখবেন এই ঘটনাগুলি ঘটে থাকে। আর একটা হচ্ছে যে কিছু ক্রিমিনালের ব্যাপারেও ঘটনাগুলি ঘটে, এবং সেটা হচ্ছে ওই যে বললাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন অবনতি হয় তখন এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা অবস্থা তৈরি করে মানুষকে সাময়িক একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা বা আস্থা অর্জনের একটা চেষ্টা হয়, কিন্তু আলটিমেটলি এটা আস্থা হয় না। মানুষ আরো বেশি শঙ্কার মধ্যে থাকে, আরো বেশি দুশ্চিন্তার মধ্যে থাকে, আরো বেশি ভয়ের মধ্যে পড়ে যায়। ভাই, আপনাকে একটু থামাই, জ্যোতির্ময়, আর একটু জানতে চাই, আজকে যে সনদে আমরা সই করলাম বাংলাদেশ নামক রাষ্ট্রটি, সেইটার আসলে তাৎপর্য কি? মানে এইটার ফলে কি হবে? এই গুমের ঘটনাগুলো যেরকম তদন্ত হবে আমরা আশা করতে পারি, অথবা তদন্তের একটা জাতিসংঘ যেহেতু আমাদের জন্য একটা বড় ফ্যাক্টর, সেরকম কোনো বাধ্যবাধকতা তৈরি হলো, অথবা ভবিষ্যতে যেন আর গুম না হয় তার জন্য কি কোনো পথ বা পথ নির্দেশনা থাকতে পারে এর ফলে? নিশ্চয়ই। দেখুন, এখানে এই প্রসেসটা একটু বোঝার ব্যাপার আছে। এখানে একটা ওয়ার্কিং গ্রুপ আছে যারা হচ্ছে প্যানেল অফ এক্সপার্টস, যারা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে যখন তাদের কাছে অভিযোগগুলো যায়, তারা হচ্ছে চ্যানেলিংগুলো করে দেয় যে কোথায় গেলে আসলে বিষয়টাকে রিড্রেসাল হবে, সেটা স্টেটের কাছেও তারা পাঠায়। বাংলাদেশে এরকম তারা 81টি মতো অভিযোগ পেয়ে 70টির মতো বাংলাদেশ গভর্নমেন্টের কাছে কিন্তু তারা অ্যাড্রেস করেছে যে এই কেসগুলোর কী অবস্থা। এইটা আপনার গত বছর যেটা ইউপিআর রিভিউ, জানেন যে ইউএনের একটা পিরিয়ডিক একটা রিভিউর ব্যাপার কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যায়, সেই ইউপিআর রিভিউতেও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট লাস্ট ইয়ার পর্যন্ত 2023-এ যেটা সাবমিট করা হয়েছে লাস্ট 4th রিভিউ, সেই 4th ইউপিআর রিভিউতেও কিন্তু তারা এটাকে ডিনাই করে গেছে যে না, এরকম গুমের কোনো ঘটনা আসলে ঘটছেই না টাইপের একটা স্ট্যান্ড। কেউ ব্যক্তিগত কারণে লুকিয়ে থাকছে। কিন্তু এটা ধরেন ওদের যে এই যে ওয়ার্কিং গ্রুপ এটা কখনোই মেনে নেয় নাই, এবং এই অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে হিউম্যান রাইটস কাউন্সিলে পর্যন্ত তোলা হয়েছে। এবং এরকমের একটা পরিস্থিতিতে তাদেরকে বাধ্য করার জন্য বা এই বিষয়গুলো অ্যাটলিস্ট ইনভেস্টিগেশন করার কথা বলছিল তারা, যে তোমরা ইনভেস্টিগেশন করো কেসগুলো, সেটা একটা রিপোর্টটা কমপ্লাই করো।
এইটা অন্তত এখন আমরা স্বাক্ষর করার ফলে, রেটিফাই করে ফেলার ফলে যে 9টা মানে খুব গুরুত্বপূর্ণ হিউম্যান রাইটস সংক্রান্ত যে কনভেনশনগুলো আছে সেটার এই একটাতে আমরা বাকি রেখেছিলাম, বাকিটা করেছে। কিন্তু একটা বিপদের কথা এখানে আছে, সেটা হচ্ছে আমি বর্তমান সরকার যেটা, অন্তর্বর্তীকালীন সরকার যেটা করলো সেটাকে প্রথমে সাধুবাদ জানাই। সাধুবাদ জানাই এই কারণে যে আমি মনে করি যে এটা বাংলাদেশ সরকারের একটা বড় রকমের পদক্ষেপ, যে তারা পজিটিভলি এই জিনিসটাকে অ্যাড্রেস করতে চায়। সেটা এই সরকার যাওয়ার পরেও যে সমস্ত নির্বাচিত সরকাররা আসবে, আমরা আশা করব যে তারা এই প্রক্রিয়াটাকে চালু রাখবে। তারা চাইলে কি বের হয়ে যাওয়ার অপশন রয়েছে? বের হয়ে যাওয়ার অপশন না, তাদের যেটা আছে সেটাই আমি এখন একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা ক্যাটেও কিন্তু সই করেছি, কনভেনশন এগেইনস্ট টর্চার। কনভেনশন এগেইনস্ট টর্চারে সই করার 20 বছরের মধ্যেও কোনো ধরনের রিপোর্ট জমা দেয়নি, যেখানে প্রতি বছর তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল যে আমরা কনভেনশন এগেইনস্ট টর্চারের নানান ধরনের লেজিসলেশনগুলো আমাদের ন্যাশনাল জায়গাতেও লেজিসলেশনগুলো তৈরি করব, নানান ধরনের আইন প্রণয়ন করব, এবং কোনোভাবেই যাতে টর্চার, ইনহিউম্যান টর্চারটা যেন না করে, যেটা আমাদের কনস্টিটিউশনের মধ্যেও আছে যে ইনহিউম্যান টর্চার করা যাবে না, সেই ধরনের জায়গাগুলোতে যাবে। এবং এখানে যে সে অর্থে আসলে টর্চার হচ্ছে না, সেটা একটা প্রতি বছর রিপোর্ট দাখিল করার বাধ্যবাধকতা ছিল ক্যাটে আপনার রেটিফাই করার কারণে। সেটা কিন্তু 20 বছর করেনি বাংলাদেশ। এই নিয়ে 20 বছরের মাথায় যখন এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা, প্রচণ্ড রকমের কথাবার্তা শুরু হলো, তখন গিয়ে হচ্ছে একটা দায়সারা গোছেরের একটা রিপোর্ট সাবমিট করা হলো। সেই রিপোর্টেও ওনারা তার মানে সব বানানো কথাই বলেছেন। তার মানে পরবর্তী সরকার আসলে তারও একটা রাজনৈতিক সদিচ্ছাটা থাকা। আমরা একটু বোধহয় সানজিদা ইসলামকে পেয়েছি। সানজিদা ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনি যদি আমাদের আলোচনা শুনে থাকেন, এই যে আজকে যে আন্তর্জাতিক সনদে সই করলো, তার ফলে ভুক্তভোগী পরিবারদেরকে নিয়ে, আপনারা যারা ভুক্তভোগী পরিবারের মানুষ বা সেটি নিয়ে একটা কঠিন সময়ের ভিতরে জনমত গঠন কিংবা দাবি দেওয়া পেশ সেটা করে এসছেন, তাদের প্রতিক্রিয়াটা একটু শুনতে চাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই প্রায় 700 জনের একটা তালিকার মতো আমরা পাই, 600 থেকে 700, যাদের পরিবারের সদস্য কেউ বা কেউ গুম হয়েছে। এদের আসলে এই সরকার আসার পরে বা পরিবর্তিত পরিস্থিতিতে কতজনের হদিশ পাওয়া গেল, এ ধরনের কোনো পরিসংখ্যানও আপনাদের কাছে আছে কিনা? ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম লিটন ভাই এবং বাকি আপনারা সবাই। আমরা মায়ের ডাক যারা প্ল্যাটফর্ম, যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ভিকটিম ফ্যামিলি, সবার পক্ষে আপনি যেটা বললেন যে গত 11 বছর, অলমোস্ট 1 যুগ, আমাদের এই ক্যাম্পেইনের সময়টা অনেক বেশি কষ্টের ছিল। ইভেন আমরা কোনো জায়গায় দাঁড়াতে পারতাম না, শুধুমাত্র ছবিটা নিয়ে দাঁড়ানো, যে ভিকটিম ফ্যামিলির ছোট বাচ্চা বা আমার মায়েরা যারা দাঁড়াবে, আমাদেরকে কোথাও অ্যালাউ করা হতো না। আপনারা দেখেছেন সবসময় ফ্যাসিস্ট রেজিমের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা প্রত্যেকটা ফ্যামিলিকে ডিফারেন্ট ওয়েতে হ্যারেস করা হয়েছে। এমনকি যাদের হাফ উইডো আমরা বলি, যারা জানে না তাদের হাজবেন্ডদের কি হয়েছে, তাদেরকে রাত 8টার পরে ডেকে সাদা কাগজে সই করতে বলা হতো যে এই মানুষগুলো হয়তো বাড়ি থেকে চলে গেছে, এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে। এটা একটা ওয়ে বললাম, আরো অনেক ডিফারেন্ট ওয়েতে আসলে এই হ্যারাসমেন্টের মধ্য দিয়ে আসতে হয়েছে। এবং সর্বোপরি এবং যেটা হয়েছে যে অনেক বেশি অ্যাপ্লিকেশন প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাওয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, তারপরেও কিন্তু কোনো ইনভেস্টিগেশন আমরা দেখিনি, কোনো রেসপন্স গভর্নমেন্টের তরফ থেকে দেখিনি। বরং যেটা দেখেছি যে আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনার যখন মানবাধিকারের হাই কমিশন যখন আসলেন, এবং হিউম্যান রাইটস ওয়াচ থেকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে যখন তাদের কাছে জানতে চাওয়া হয় তার কোনো তালিকা দিয়ে এই মানুষগুলা কোথায়, তখন তৎকালীন রাষ্ট্রের ব্যক্তিবর্গদের কাছে আমরা শুনতে পাই এমন ভাবে বলতো যে এই মানুষগুলা দেনার দায়ে পালিয়ে গেছে, এরা লুকিয়ে আছে, নিজেরা অন্য কোনো দেশে চলে গেছে। খুবই কষ্টের ওই সময়টা। আসলে আমি জানি না কতটুকু বলতে পারি, বাট প্রতিটা দিন যতটুকু কষ্টের। এবং যারা গুম ছিলেন, আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আমরা 3 জনকে ফেরত পেয়েছি, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আজমি, মাইকেল চাকমা। তো আমাদের ধারণাটা ছিল যে ফ্যাসিস্ট রেজিমের হাসিনা চলে গেছে, কিন্তু তারপরে হয়তো আমরা খোঁজ পাবো। যে সংখ্যাটা আপনি বললেন, গুমের তালিকাটা ছিল 700-রও বেশি, যেটা লিস্টেড কেস। হ্যাঁ, লিস্টেড কেস, বাট লিস্টেড কেসের বাইরেও কিন্তু অনেক কেস আছে, অনেক ঘটনা আছে যেগুলা তারা কখনো সামনে আনেনি বা বলেনি, যে পরিবারগুলো ভয় ছিল।
তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে তাহলে এখন কোন ব্যবস্থা, কোন প্রক্রিয়া এবং কারা রয়ে গেছে এখনো সিস্টেমে, কোন সংস্থায় যারা এখনো এই তথ্যগুলো গোপন করছে, এবং পরিবারের প্রত্যেকটা পরিবার আসলে অধিকার রাখে তার স্বজনের কি হয়েছে সেটা জানার, তাদের সাথে কি হয়েছে অ্যাটলিস্ট সেটা জানার অধিকারটা সবগুলো পরিবার আমার বাংলাদেশের মানুষ হিসেবে আমরা রাখি। এবং যেখানে বাংলাদেশ এখন একটা নতুন জায়গায়, এতজন ছাত্র শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যেই জায়গাটা এসেছি, সেই জায়গাটা আসলে সেখান থেকে এই বিষয়ে গুমের এত বড় চরম মানবাধিকার লঙ্ঘন, এই বিষয়ে যখন আমরা দেখি যে আমাদেরই আইন প্রয়োগকারী সংস্থা, আমাদেরই সিস্টেমের যারা লোক তারা এখনো চুপ, তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের যে যাত্রাটা আপনি 11 বছরের বললেন না, সেটা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা জানি অচিরেই ইন্টারিম গভর্নমেন্ট খুব কম সময়ের মধ্যে আমাদেরকে একটা কমিশন করে দিয়েছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আজকে জানেন যে কনভেনশনে সই করেছেন, এটা হয়তো আরেকটু টাইম লাগবে ডোমেস্টিক লতে আসতে, বাট আমরা অ্যাটলিস্ট এতটুকুতে সন্তুষ্ট থাকি যে প্রক্রিয়াটা শুরু হয়েছে। প্রক্রিয়াটা যেখানে কোনো ইনভেস্টিগেশনই ছিল না, যেখানে গুম নিয়ে কোনো কথাই বলা যেত না, যেখানে আমরা কোনোখানে দাঁড়াতে পারতাম না আন্তর্জাতিক মানবাধিকার দিবসেও ক্যাম্পেইন করার জন্য, সেইখান থেকে এখানে অ্যাটলিস্ট এই এতটুকু জায়গাতে আমরা আসতে পেরেছি। সেটা একটা তিনজন মানুষ না, তো শুধুমাত্র তিনজন মানুষ না, আমাদের যেই হাজারো ভাইরা এখনো আল্লাহ জানে তারা কোথায় আছেন, বেঁচে আছেন নাকি তাদেরকে কি করা হয়েছে, তো তাদেরও যে তথ্য জানাটা সেটাই আমাদের এখনো পর্যন্ত প্রধান কাজ। এবং তার জন্য যেই প্রক্রিয়ায় যাওয়া লাগে, বিচারের যে প্রক্রিয়া বা কমিশনের সাথে যেভাবে কাজ করতে হয়, আমরা সেভাবে কাজ করতে প্রস্তুত আছি। জি সঞ্জিতা, এটা আমরাও খানিকটা আমরা জানি না, এটা একমাত্র ভুক্তভোগী বলবে, মানে তার পরিবারের সদস্যটি, সেটি পিতা হোক সন্তান হোক, উনি জীবিত আছেন নাকি মারা গেছেন সেই স্ট্যাটাসটাও যখন জানা যায় না, সেটা যে কি ভয়ঙ্কর একটা সময়, সেটা শুধুমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারেন। এখন আপনারা এই নতুন সরকারের সঙ্গে যতটুকু যোগাযোগ, নিঃসন্দেহে এই অল্প কদিনে যে দুটো দৃশ্যমান অগ্রগতি, এবং কমিশন কাজ শুরু করলে তাদেরও তো একটা টার্মস অফ রেফারেন্স আছে, একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেইটার পাশাপাশি আপনাদের যে তৎপরতা, আপনারা আগে রাস্তায় দাঁড়াতে পারতেন না, মন খুলে কথা বলতে পারতেন না, ঠিক মতো বাচ্চাটা হয়তো কাঁদতেও পারতো না, সেরকম পরিস্থিতি ছিল, সেই তৎপরতা আপনারা বহাল রাখবেন কিনা সেই প্রশ্ন রেখে একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনার কাছে ফিরবো, দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। গুম খুন পরিস্থিতি নিয়ে কথা বলছি আমরা। আমাদের সঙ্গে মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম আছেন। সানজিদা ইসলাম, বিরতির আগে আপনাকে যে প্রশ্নটি করছিলাম যে এখন এই পরিস্থিতিতেও আপনাদের যে আগের তৎপরতা সেটি অব্যাহত রাখবেন কিনা, সেটি একটি প্রশ্ন, যদিও দৃশ্যমান কিছু অগ্রগতি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে স্বভাবতই এই সরকারের ম্যান্ডেটে এটা তো একটা নির্ধারিত মেয়াদের সরকার না, তাদের আরও অনেক অগ্রাধিকার আছে, এটি শেষ পর্যন্ত হারিয়ে যায় কিনা সেজন্যই সেই প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই গুম খুনের শিকার যারা হয়েছেন তারা এবং তাদের পরিবারের সদস্যদের যে অবর্ণনীয় দুর্ভোগ কষ্ট, তার কোনো ক্ষতিপূরণ হয় না। আমরা জানি যে এটা অর্থদণ্ড, শাস্তি, কোনো কিছু দিয়েই সেই সময়টা ফিরে আসবে না, তারপরেও একটা ক্ষতিপূরণ আপনারা ডিমান্ড করবেন কিনা? প্রথম যে প্রশ্নটা আপনার, যেটা হচ্ছে তৎপরতা থাকবে কিনা আমাদের, সেখান থেকে আপনাকে বলতে পারি যে আপনি আমাদের যে সংখ্যাটা 3 জন মাত্র 5ই আগস্টের পরে, পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি। তো এই শুধুমাত্র 3 জন মানুষ তো না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের একজন মানুষও ভেতরে থাকবে, একজন মানুষকেও পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা মায়ের ডাক আমাদের দাবিগুলা সবার সামনে রাখবো, এবং প্রত্যেকটা পরিবারকে তাদের স্বজনদের হিসেবে তথ্য দিতে হবে। এবং এই বিচারটার জন্য কিন্তু এত দীর্ঘদিন আমরা একসাথে এক প্ল্যাটফর্মে আছি। আর আমরা এটা আশা করি যে এতটুকু অগ্রগতি যেহেতু শুরুটা হয়েছে, তো ইনশাআল্লাহ বিচার প্রক্রিয়ার মাধ্যমে এবং যথাযথ ট্রান্সপারেন্সির সাথে এবং অ্যাকাউন্টেবিলিটির সাথে এটা যেন করতে পারে, এবং তাতে যদি আমাদের ব্যক্তি ফ্যামিলিগুলোকে যতটুকু সাহায্য করতে হয় বা যতটুকু ভাবে তাদেরকে কোনো তথ্য প্রোভাইড করা থেকে শুরু করে সবকিছুতে আমরা আসলে পাশে থাকতে চাই, এবং যেন আমরা সার্থক করতে পারি প্রত্যেকটা স্টেপকে, প্রত্যেকটা প্রসেসকে যেগুলো ইমপ্লিমেন্টে আসছে।
আরেকটা যেটা আপনি বললেন যে শাস্তি। ক্ষতিপূরণের কথা, ক্ষতিপূরণের কথা হচ্ছে আমার মা, যদি বলি আমার মাদের ক্ষেত্রে, উনি বেঁচে থাকবেন কতদিন আসলে জানি না। তো আমাদের সবার উনাকে, আমরা যখন বাইরে থেকে আসি কোনো ক্যাম্পেইন থেকে বা ভাইদের কোনো প্রোগ্রাম থেকে আসি আমাদের মায়ের ডাকে, তো সেখান থেকে আসতে পরে আমার মা আমার দিকে তাকানোর পরে আমি আসলে মাকে বলতে পারি না যে আমরা আসলে কোনো ইনফরমেশন তার জন্য আনতে পারলাম কিনা। আমার মা সারা রাত জেগে থাকেন, কারণ উনি জানেন যে অনেক ফ্যামিলি যারা গুম ছিলেন তাদেরকে রাস্তায় গাড়ি থেকে ফেলে দিয়ে যাওয়া হয়। তো তিনি রাস্তায় গেট দিয়ে উঁকি দিয়ে দেখেন যে এখানে কেউ পড়ে আছে কিনা। যে বাচ্চাগুলার জীবন থেকে আসলে 11 বছর চলে গেছে, যাদের কোনো অভিজ্ঞতাই নেই, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, বাবা কি, বাবা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো সেই বাচ্চাগুলা শুধুমাত্র ছবি নিয়ে আঁকড়ে ধরে আমাদের পাশাপাশি থেকেছে। গত 11 বছর কিন্তু পার হয়ে গেছে, যে 2 বছর ছিল সে এখন হাই স্কুলে যাচ্ছে। এটার ক্ষতিপূরণ আসলে আমরা কি চাবো সেটা আমরা নিজেরাও জানি না। আমরা আমাদের যেই দাবিটা আমরা চাই প্রথমে সেটা পূরণ হোক, যে মানুষগুলার তথ্যটা আমরা জানি, আমরা জানতে চাই আমাদের স্বজনরা কোথায়, তাদেরকে ফেরত চাই। এবং প্রত্যেকটা বিচারের সাথে, প্রত্যেকটা অপরাধের, এত বড় অপরাধের সাথে যারা, যে আইন প্রয়োগকারী সংস্থার যেই কমান্ডিং অফিসার এবং রাষ্ট্রের যারা ইনভলভ ছিল তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। আর আমাদের ক্ষতিপূরণের জন্য আমি অবশ্যই বলবো, কারণ হচ্ছে সব পরিবারের ক্ষেত্রে দেখা গেছে যে কেউ ছিল অনলি আর্নিং মেম্বার, তো তাদের ক্ষেত্রে এই পর্যন্ত চলাটা, এবং এক একজন যারা স্ত্রী আছেন 11 বছর কিন্তু তারা এভাবেই আছেন, এবং আপনারা দেখছেন আমাদের সাথে কিন্তু তারা দাঁড়াচ্ছেন ভাবিরা। তো তাদের জন্য, সন্তানদের জন্য, এল্ডারলি যারা মা আছেন, বাবা আছেন পরিবারে, সবার জন্য না একটা জায়গায় যে আসলেই মনে হয় যে খুব বেশি অসহায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা হয়তো পরবর্তীতে আইনের বিচারের প্রক্রিয়া শেষ হলে বা পরবর্তী প্রসেসে গেলে আমরা সেটার জন্য আরেকটা উদ্যোগ নিব, যে তাদের ক্ষতিপূরণের জন্য আমরা আর কি করতে পারি বা জি কি সঞ্জিতা, চাওয়ার আছে। আপনাকেও একটু থামাই আমি। নূর খান লিটন, আপনার কাছে একটু আসতে চাই। এই আপনি আসলে কতখানি আশাবাদী? ধরেন এই 5 তারিখের পরে আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর ভিতরে সশস্ত্র বাহিনীর বাইরে যদি কথা বলি, র্যাব কিংবা পুলিশ কিংবা বিজিবি হয়তো জানি না গুম খুনের সঙ্গে জড়িত কিনা, কিন্তু মূল অভিযোগ তো পুলিশ এবং র্যাবের দিকে, এবং তার সঙ্গে সেনাবাহিনীর একটা দুটা উইং বা একটা দুটা গোয়েন্দা সংস্থা। ফলে সেটাতে মাত্র 3 জন, এটা কি খুব বেশি আশাবাদী আপনাকে করে কিনা যে অন্তত এই 700 জনের একটা হদিস বা স্ট্যাটাস আমরা জানতে পারবো খুব শিগগিরই? দেখেন, আমরা প্রথম হচ্ছে যে সঞ্জিদা যেটা বলল যে 700 জনের ব্যাপারটা হচ্ছে রিপোর্টেড। শর্ট টার্মে যারা গুম হয়েছে 2 দিন, 5 দিন, 7 দিন, তারা কিন্তু এটার বাইরে। ফলে ওই সংখ্যা যোগ করলে অনেক বেশি হবে। আর রিপোর্টের বাইরে, কারণ আমাদের দেশে সব কিছুই তো জানা যায় না। প্রথম কি হয় জানেন, আমি চিন্তা করি আমার, ধরেন আল্লাহ না করুক আমার ভাই বা আত্মীয় স্বজন কেউ গুম হলো, প্রথম চিন্তা হচ্ছে যে আমি এটা যদি প্রকাশ করি তাহলে ওকে মেরে ফেলবে, এই ভয়তে প্রথম প্রকাশ করে না। আর সবসময় না এক ধরনের মানুষ আছে যারা নানাভাবে যোগাযোগ করে, টাকা পয়সা নেয়, খবর দেয়, যেগুলি আসলে এর অধিকাংশ হচ্ছে ভুয়া, যারা কিছু টাকা নিতে চায় বা একটা মিথ্যা সুযোগ নেয় আর কি, নেওয়ার সুযোগ নেয়। তো ফলে এই জিনিসগুলি আছে, মানে অনেক কিছু প্রকাশ না হওয়ার পিছনে। এখন পর্যন্ত যদি আমরা আলোচনায় 700 মানুষকে ধরে নিই, তাহলে ইতিমধ্যে তাদের একটা বড় অংশ, তাদের ডেড বডি কিন্তু আমরা পেয়েছি। কতজন সেটা? সেটাও আমার ধারণা যে কম বেশি 200 থেকে 250। এরপরে যদি আমরা দেখি তাদের ফ্যামিলি সেটা অবগত, কারণ ডেড বডি যখন আসছে তারা অবগত। তারপর আমাদের একটা অংশ আছে, তার মানে তো এগুলো এগুলো আসলে খুন হয়ে গেছে, কিন্তু গুমের সাথে খুনের যে লিঙ্কটা আমরা বলতেছি সেটা এটা। আরেকটা হচ্ছে আরেকটা সংখ্যা আছে যারা ফেরত আসছে। এই সংখ্যাটা এই মুহূর্তে আমার মনে নাই যে কতজন হবে, তবে শতাধিক তো হবে। যারা ফিরে আসছে তারা কথা বলেনি, কেন বলেনি, এই জায়গাটা আমার ক্লিয়ার করা দরকার। প্রথম হচ্ছে তারা যে সময়টায় ওখানে ছিল, এমন নির্মমতা, এমন বর্বরতার ভিতরে, এমন ভয়ের ভিতর তারা ছিল, ট্রমাটাইজড। হ্যাঁ, তারা বলতে পারেনি। আরেকটা ব্যাপার হচ্ছে তারা নিশ্চিত ছিল যে আমরা, কারণ তারা অস্ত্র দেখেছে, তারা ওখানে বুটের আওয়াজ পেয়েছে, তাদের কথাবার্তার কর্কশ, এবং একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছাড়া এইভাবে বছরের পর বছর, মাসের পর মাস রাখা সম্ভব না।
আর তাদের ইন্টারোগেশনের সময় তারা বুঝেছে। সুতরাং তারা কোন ভরসায় বাইরে এসে বলবে যে আমাকে র্যাব নিয়েছে বা ডিজিএফআই নিয়েছে, কারণ তারা তো দেখছে যে এইটা বলার পর তার পরিণতি কি হতে পারে, একটা আশঙ্কা তার ভিতর থাকে। এটা হচ্ছে 2। আরেকটা হচ্ছে দেখেন, রূপক অর্থে বা আমরা প্রতীকী অর্থে আমরা বলি আয়নাঘর। আয়নাঘর কিন্তু প্রত্যেকটা ডিভিশনে, যদি আমি ওইটা বলি জয়েন্ট ইন্টারোগেশন সেলের কথা যদি আমি আনি, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ডিভিশন এবং উপকূলীয় শহরগুলিতে কিন্তু আছে, এবং এদের একটা বড় অংশ পরিচালিত হয় হচ্ছে ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে, র্যাবের তত্ত্বাবধানে। আর আমাদের পরিসংখ্যান যেটা বলে ডিবি কিন্তু কম যায় না। আমরা আলোচনায় র্যাব আনি, ডিজিএফআই আনি, ডিবির কথাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দুর্বলভাবে আনি। আমার যতটুক মনে আছে যে আমার প্রথম 7-8 বছর আমি খেয়াল করেছি যে ডিবির সংখ্যাটা বেশি ছিল, অর্থাৎ ডিবির হাতে গুমের সংখ্যা বেশি ছিল। তো এইখানে এখন পর্যন্ত কিন্তু ডিবি হেফাজত থেকে কাউকে মুক্তি দিয়েছে এটি মানে আমরা এখনো দৃশ্যমান হয়নি। 2-1টা আগে ছাড়া পেয়েছে। আবার ওইখানেও যেটা দেখছি, আমি যেহেতু ডাইরেক্ট কাজ করেছি গত এত বছর ধরে, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ছাড়িয়ে আনতে পেরেছি 2-1জনকে। যাদেরকে ছাড়িয়ে এনেছি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রেজিস্টার্ড আর আনরেজিস্টার্ড, মানে শব্দটা সম্ভবত এরকম, 2 ধরনের বন্দী ছিল। কাউকে নেওয়ার সময় তার নাম লিপিবদ্ধ করে তালিকাভুক্ত হয়, আর কাউকে তালিকাভুক্ত করা হয় না। এটাও তাদের একটা কৌশল, কারণ তালিকাভুক্ত যাদেরকে করা হয় তাদেরকে সাধারণত চূড়ান্তকরণ পরিণতির দিকে নেয় না, আর যাদের তালিকাভুক্ত করা হয় তাদের নেয় না, আর যাদের তালিকাভুক্ত করা হয় না তাদের কিন্তু হত্যাকাণ্ড পর্যন্ত, তাদের মৃত্যু পর্যন্ত, মানে তাদের হত্যা পর্যন্ত সংঘটিত হয়। আর যেই ধরনের দেখেন এখন পর্যন্ত আমরা মনে করি যে এরকম অপরাধ করছে, মানে রাষ্ট্র বা সরকার যারা পরিচালনা করেন তারা হয়তো জানতো না। এইটা একদম মানে একটা, আমি কি বলবো, ভুল ব্যাখ্যা বা ভুল তথ্য। আইন শৃঙ্খলা বাহিনী নিজ দায়িত্বে এটা করে নাই, এইটা কোনোভাবে করার সুযোগ নাই। কারণ প্রতিদিন অপহরণ মানে গুম হচ্ছে, প্রতিদিন ক্রসফায়ারে মানুষ মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বনিম্ন পিয়ন, এটা কিন্তু পত্রিকায় দেখছে, মিডিয়াতে দেখছে, শুনছে, জানছে। তাদের ভাই প্রধানমন্ত্রী যে বেতনটা খাইছে আমাদের, কেন খেয়েছে সে? আমার নিরাপত্তার জন্য, আমার দেখভাল করার জন্য তাকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি। সরকার গঠন করেছে আমাদের দেখভাল করার জন্য, আমাদের টাকায়। উনি কোনো দেখভাল করেছেন? যদি করেন তাহলে অস্বীকার কি করে করেন? তিনি কি একটা নির্দেশনা দিয়েছেন যে এত মানুষ কাঁদতেছে, এত কিছু ঘটতেছে, তোমরা একটু খোঁজ খবর নাও? বরং প্রত্যেক নীতি নির্ধারক স্পষ্টভাবে বলেছেন যারা গুমের কথা বলেন আসলে ওরা পালায় বেড়াচ্ছে টাকার ওই ঋণের কারণে। ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়েছে বিদেশ চাকরির জন্য যেতে, যে পরকীয়া করতে যে পালায় বেড়াচ্ছে। এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে, হেড ক্রাইম করেছে। জি, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ধরেন যারা ফেরত আসলো তারা কথা বলেন, একটু আগে আপনি বলছিলেন, কিন্তু ধরেন ফরাদ মজার বা এরকম অনেক সিনিয়র এবং সাহসী মানুষজন যারা সমাজে প্রতিষ্ঠিত, অথবা এখনো কি তারা আপনাদেরকে কোনো গল্প বলেন যে আসলে কি হয়েছিল? এটি একটি জানার জায়গা। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এটা চূড়ান্ত রকমের অপরাধ, কেবল মানবাধিকারের লঙ্ঘন না, আপনি তার চেয়েও বড় কিছু, ফলে এটার আসলে আইনি বিধান কি? এটার জন্য আইনি প্রক্রিয়ায় আপনি যদি তাদেরকে বিচারের মুখোমুখি করার সুযোগ পান, তাদেরকে আদালত সর্বোচ্চ কি শাস্তি দিতে পারে? প্রথম হচ্ছে এখনো পর্যন্ত আসলে কেউ বলছেন না, তবে একটা বিষয় খুব পরিষ্কার, আমরা বিভিন্ন ইন্ডিকেশন বিভিন্ন জনের কাছ থেকে পেয়েছি। মাইকেল চাকমা বের হয়ে এসে কিছুটা সাক্ষাৎকারে বেশ কিছু কথা কিন্তু তিনি খোলাখুলি বলছেন এখন, যেটা ইতিপূর্বে রেজিম থাকার সময়ে কিন্তু সাহসটা কেউ করতে পারেননি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ধারণা করছি হয়তো আর অনেকেই মুখ খুলবেন, খোলা উচিত, আমাদের জানা উচিত। শাস্তির বা বিচারের যে কথাটা বললেন সেটার একটা জটিলতা কিন্তু রয়েই যাচ্ছে, যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট দীর্ঘ 15 বছর ধরে এই গেমটা ওনারা খেলেছেন ওনাদের কোর্টে বলটা নিয়ে। সেটা হলো যে আইনগতভাবে কোথাও এটা কিন্তু এখনো পর্যন্ত ডিফাইন করা নেই যে গুম, এবং গুমের সাথে যখন হত্যা হচ্ছে সে হত্যাটার কি, মানে এটা তো যে কোনো কিডন্যাপিং করার পরে হত্যা, এত সরলীকরণ করার কোনো সুযোগ নেই, কারণ এটার ইম্প্যাক্ট ইভেন যে কনভেনশন আমরা 2006-এর যে কনভেনশন সেখানেই বলছে যে এটা সেপারেট, এটা কিডন্যাপিং এর সাথে মেলানো চলবে না, এটার গ্র্যাভিটিটা অনেক বেশি, অনেক সিভিয়ার কনসিকুয়েন্স এটার আছে, সেটা সঞ্জিতার কথা শুনলেও আপনারা বুঝতে পারছেন।
এইটার বিচার আসলে করতে গেলে আপনাকে তো লয়ের জায়গাটা ক্লারিটির দরকার হবে। সংশোধন করতে হবে, সংশোধন নয়, সংযোজন করতে হবে। আমাদের পেনাল কোডের মধ্যে গুম এবং খুন করার ফলে সেটাকে ডিফাইন করে সেটা শাস্তিটাকে আসলে ইনক্লুড করতে হবে। সেটা এখনো করার সুযোগ আছে, ইন্টারিম গভর্নমেন্টই করতে পারে। এই একটা প্রসেস। একটা তো হলো যে আপনি ডেফিনিশনটা ক্লিয়ার করে দেওয়া, ডেফিনিশন এবং শাস্তি দুটো জায়গাতেই আপনার পরিষ্কার করতে হবে। একটা হচ্ছে নিজেদের তাহলে আদালতে বিচারের আপনি ব্যবস্থাটা করলেন। দ্বিতীয়ত যেটা করতে পারে সেটা হচ্ছে, যেহেতু একটা তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি তাদের তদন্তগুলো কমপ্লিট করতে পারে। কমপ্লিট করার পরে এখানে যে কনভেনশন আমরা রেটিফাই করলাম, তাদেরও কিন্তু এখানে ইনভেস্টিগেশনে 1-to-1 কথা শোনার, ইনভেস্টিগেশন করার কিন্তু আবার ম্যান্ডেট তৈরি হয়ে গেল। তারা আসার পরে সেই ইনফরমেশনগুলোকে নিয়ে কিন্তু স্টেট হিসেবেই, কারণ হত্যার সংখ্যাটা কিন্তু অনেক, আমি যদি ধরে নিই যে ধরেন 250 মানুষও হত্যা হয়েছে, যে লাশের কথা লিটন ভাই বলছিলেন একটু আগে, সেই সংখ্যাটা কিন্তু অনেক একটা বড় সংখ্যা, যে আপনি গুম করলেন, গুম করার পরে হত্যা করলেন। এটা কিন্তু আইসিসিতেও রেফার করার সুযোগ আছে এবং এখানে সাকসেস হওয়ার কিন্তু রেট বরঞ্চ সম্ভাবনা অনেক বেশি। আইসিসিতে যদি রেফার করে, সেটা স্টেট নিজেই তো রেফার করতে পারে। স্টেটের এখানে তো নিজে, তারা যখন বলছে যে হ্যাঁ আমার তো শর্টকামিং আছেই, যেহেতু আমার স্টেটের ল নাই এখনো পর্যন্ত, আমরা যদি এটা নিজেরা না করে বলে যে আইসিসিতে পাঠাচ্ছি, সেখানে যেমন সুযোগ আছে, তেমনি হচ্ছে আইনটাকে এখানে সংযোজন করে, আমাদের পেনাল কোডের মধ্যে সংযোজন করে শাস্তির ব্যবস্থাটা সেখানে রেখে দেন হচ্ছে বিচারের ব্যবস্থা যাও। কিন্তু তারও আগে যেটা করতে হবে, যেটা সঞ্জিদা খুব পরিষ্কার করে বলেছেন, আমার তো ইনভেস্টিগেশনটা কমপ্লিট হতে হবে। আমরা তো এখনো 3 জনের বাইরে আর কোনো কনক্রিট কোনো ইনফরমেশন পাইনি। এই ইনফরমেশনটা দেবেটাকে, যারা রেসপন্সিবল ছিলেন, এখানে কাউকেই তো সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকেই রেসপন্সিবল। প্রত্যেকের কাছ থেকে আসলে ইনফরমেশনগুলো দিতে হবে, দিতে বাধ্য করতে হবে, কারণ কোথাও না কোথাও রেকর্ড থাকবেই। রেকর্ড ছাড়াও যাদেরকে নিয়ে গেছে, যেটা আনরেজিস্টার্ড কথা বলছেন লিটন ভাই, সেখানেও কিন্তু তথ্য পাওয়ার আপনার সুযোগ আছে, কারণ এখন হাইড করার কোনো উপায় নেই। কারণ মাইকেল চাকমাকে যখন আপনার নিয়ে যাওয়া হয়, আপনাদের মনে আছে কিনা জানি না, শুধুমাত্র নিউজ পত্রিকার একটা রিপোর্টকে কেন্দ্র করে কিন্তু আমি হেভিয়াস কর্পাস করেছিলাম। তারা বলছিল যে তার মোবাইল ফোনের লোকেশন লাস্ট পর্যন্ত পাওয়া যায় হচ্ছে কচুক্ষেতে। তাহলে ইন্ডিকেশনটা কোথায় ছিল? তারপর এখন এখানেও সমস্যা ছিল যে আমি যখন হেভিয়াস কর্পাস করছি, তাহলে কোনো একটা বাহিনী নিয়ে গেছে। কচুক্ষেতের বাহিনী তো আর ওই বাহিনীর সংজ্ঞার মধ্যেও, আইনের মধ্যেও পড়ছে না কিন্তু। তারপর আমরা হেভিয়াস কর্পাস করার পরে, হেভিয়াস কর্পাসে কিন্তু অর্ডারটা হলো বর্তমান যিনি মাননীয় প্রধান বিচারপতি, ওনার বেঞ্চে, উনি হাইকোর্টে যখন ছিলেন, ওনার বেঞ্চেই কিন্তু মাইকেলের জন্য এই মামলাটা করেছিলাম। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সবগুলো জেলের একটা ইনফরমেশন নিয়ে কোর্টে প্রতিবেদন দাখিল করার কথা বলেছিলেন। সেখানে সাবসিকুয়েন্টলি ওনারা প্রতিবেদন দেন যে হ্যাঁ আমাদের হেফাজতে নেই, তাহলে কোথায় আছে? সেই জায়গাটা আমার কিন্তু আর হেভিয়াস কর্পাস আর কোয়েশ্চেন তোলার মতো সুযোগ ছিল না। এই শর্টকামিংগুলো নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে যে আইনের কোনো কোনো জায়গায় এত দুর্বল জায়গা এখনো পর্যন্ত রয়ে গেছে, আমরা চাইলেও কিন্তু কোনো প্রোটেকশন দেওয়ার মতো সুযোগ পাইনি। তার মানে তাদেরকে খুঁজে বের করা, অবস্থান জানার পাশাপাশি এক ধরনের কাঠামোগত সংস্কারের প্রয়োজন। এখন সেটি এই সরকার করতে পারবে, ব্যারিস্টার বড়ুয়া বলছেন, কিন্তু এই সরকারের অগ্রাধিকারের যে জায়গা অথবা যে ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায়, ধরেন জুলাইয়ের যে আন্দোলন, এতগুলো হত্যাকাণ্ড বা মৃত্যু, তার সঙ্গে তো এটার কোনো সংঘাত আপাত দৃষ্টিতে নেই, বরং এক ধরনের মিলিয়ে আছে। সেটি এই সরকারের অগ্রাধিকারে থাকবে কিনা, এবং এটি নিয়ে যারা আপনারা কাজ করছেন, যারা আওয়াজ তুলছেন, তারাও সেই জায়গায় একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবেন কিনা, সেই প্রশ্নের উত্তর শুনবো নূর খানের কাছে। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি গুম খুন নিয়ে। আমরা ছোট্ট করে সানজিদা ইসলাম আপনার কাছে একটু শুনতে চাই 1 মিনিটের মধ্যে, যে এখন আপনাদের করণীয় কি হবে? এখন আমাদের যেহেতু কমিশনটা আছে, তার সাথে আলোচনার মাধ্যমে কোন প্রক্রিয়ায় আমরা আসলে কেসগুলা একের পর এক শুরু করব বা সাজাবো, বিকজ আমাদের দেশের কোনো আইন ছিল না, তো এই আইনটা আসতেও তো ডেফিনেটলি একটা টাইম লাগবে, যেটা ডোমেস্টিক লতে যদি আসেও। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কমিশনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ কি সেগুলো চিন্তা করবো। কারণ গুম খুনের প্রত্যেকটা পরিবার কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করে আছে যেন প্রতিটা কেসের ক্ষেত্রে তারা ন্যায় বিচার পায় এবং সেভাবেই যেন করা হয়। শুধুমাত্র একজনকে ধরে, একজন অফিসারকে দোষারোপ করেই যেন পার পেয়ে না যাই আমরা, কারণ এটা একটা প্রক্রিয়া, মেকানিজম, যার সাথে অনেক মানুষ জড়িত ছিল, রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে কোনো বাহিনীর একদম
ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শেষ পর্যন্ত, কারণ আমরা জানি না তাদেরকে কি করা হয়েছে, তারা বেঁচে আছে কি বেঁচে নাই। আর তথ্যগুলো পাওয়ার জন্য প্রথমত আমাদের এখন সবচেয়ে জরুরি যেটা, তাদেরকে এমন জায়গায় ক্লারিফিকেশনের জায়গায় নিয়ে আসা, ল এনফোর্সমেন্ট এজেন্সি সহ যে মন্ত্রণালয়ের আন্ডারে, হোমের আন্ডারে তাদের এর সাথে কথা বলা এবং তাদেরকে এমন জায়গায় নিয়ে আসা যে তথ্যটা আমাদের পরিবারের কাছে আসে, যেটা আমাদের কাছে অনেক বেশি কষ্টের। কারণ 5 তারিখে শেখ হাসিনার পতন হলেও এখনো পর্যন্ত কিন্তু তারা এই তথ্যগুলো তাদের কাছে রেখে দিয়েছেন। তো সেই জায়গাটা ব্রেক করা এবং সেখান থেকে যেভাবেই হোক, যাদের দ্বারাই হয়, আমাদের প্রত্যেকের কাছে এই রিকোয়েস্টটা থাকবে, উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে হচ্ছে প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থাতে, যে আমাদের কাছে আমাদের পরিবারের প্রত্যেকটা স্বজনের তথ্যটা নিয়ে আসুন। জি জি, ব্যারিস্টার জ্যোৎস্না বাবু, এখন তথ্য পেতে ঝামেলাটা কোথায় বা সংকটটা কোথায়? কনফিডেন্সের জায়গাটা বোধহয় এখনো পর্যন্ত ঘাটতি আছে। যারা এটা করেছেন বা যারা জড়িত ছিলেন বলে অভিযোগ আছে, তারা নিজেরাই তো সামনে আসার কথা, কিন্তু এখন যে পরিমাণ ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে পুরো বিষয়টা আছে, এখনও ঠিক পারস্পরিক আস্থা বা বিশ্বাস তৈরি হওয়ার মতো বিষয়টা এখনও ঘটেনি। আর রিভেঞ্জের একটা বিষয় এখানে চলে আসতে পারে, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি এক ধরনের আনরুলি সিচুয়েশন কিন্তু চলছে, খুব একটা স্মুথলি সব কিছু আগাবে এমনটা ভাবাটাও মুশকিল। এরকম সিচুয়েশনে এর চাইতে হয়তো আরও খারাপ হতে পারত, কিন্তু সিচুয়েশন এখনও পর্যন্ত সেটেল না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও যে সব কিছু খুব ঠান্ডা মাথায় সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন বা তাদের নিয়ন্ত্রণ আছে তাও বলা মুশকিল। ফলে এই আনসার্টেনিটির মধ্যে অনেকেই আসলে এগিয়ে এসে যারা হয়তো কথা বলতে চান তারাও তো বলতে পারছেন না। তথ্যগুলো দিতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে তো একটা রেসপন্সিবিলিটি নিতে হবে যে হ্যাঁ, এই কাজটা আমার কিংবা আমার অধস্তন মিস্টার XYZ ওনারা করেছেন, আমরাও চাই হচ্ছে আমাদের বিরুদ্ধে যে বদনামটা তৈরি হচ্ছে, পুরো বাহিনীর বিরুদ্ধে যে বদনাম হচ্ছে, সেটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। সেটার জন্য যতটুকু আসলে তাদের নিজস্ব ক্লারিফিকেশন বলেন, আন্ডারস্ট্যান্ডিং বলেন, কিংবা বিশ্বাস তৈরি হওয়ার যে জায়গাটা, যেখানে আবার ইলিগাল পারসিকিউশন হবে না, ও সবাই নিরপরাধ, প্রতিশোধ পরায়ণতার শিকার হবে না, সে কারণ আপনি আলটিমেটলি মেসেজটা দিতে পারেননি এখনো পর্যন্ত। যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে আদালতেই কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট করার ঘটনা ঘটছে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিককে যেভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, এটা কমপ্লিটলি আউটরেজাস। আমি আপনাকে একটু থামাই লিটন ভাই, আপনি যদি বলেন যে এই মুহূর্তে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কি? কারণ এদের অনেকগুলা কাজ, এবং প্রধান উপদেষ্টা তার যে ভাষণ দিয়েছেন সেখানে কি কি কাজ তিনি করবেন তার একটা আউটলাইনও তিনি দিয়েছেন। আগে আমি একটু পিছনে কথা বলে নিই। আমাদের সবার খেয়াল থাকার কথা, কর্নেল হাসিন রিলিজ হয়ে কিন্তু নেত্র নিউজে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কিন্তু খুব স্পষ্ট করেছেন উনি কাকে দেখেছেন, কী অবস্থায় দেখেছেন, তা দিয়ে কিন্তু একটা প্রাথমিক ধারণা পাওয়া গেছে। এবং যার সাথে ওনার দেখা হয়েছে তাকে কিন্তু পরবর্তীতে 5 তারিখের পর ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে তথ্য কার কথা বলছেন? ব্রিগেডিয়ার আজমি ছাড়া পেল। কর্নেল হাসিন পরিষ্কার করে বলেছে যে আমি যখন ওই আয়নাঘরে ছিলাম তখন আমি তাকে দেখেছি। আচ্ছা, তার মানে ওইটা সত্যই ছিল? সত্য ছিল, আমরা তো পরবর্তীতে তাকে দেখলাম এবং সে আরো অনেক মানুষের আওয়াজ পেয়েছে। সুতরাং এখন সরকারের দায়িত্ব হচ্ছে যে এই জিনিসটাকে আরো স্পষ্ট করা। আচ্ছা, আমি যে জায়গাটা যাচ্ছি, আপনি যেটা প্রশ্ন করেছেন অগ্রাধিকার পাবে কিনা এই বিষয়টা, দেখেন আপনি যদি গত 15-16 বছরের রাজনীতির কালচারটা আপনি যদি খেয়াল করেন যে রাষ্ট্র পরিচালনা তারা কিভাবে করেছে, প্রথম আপনাকে মেনে নিতে হবে তারা একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে এবং সেই ভয়ার্থ পরিবেশ তৈরি করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে গুমকে। তাহলে আজকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, এটাই বিভিন্ন লোকের আলোচনায় আমি কিন্তু কয়েকদিন ধরে খেয়াল করছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে যদি নজর দিতে হয় তাহলে প্রথমেই নজর দিতে হবে এই যে গুম, খুন, এগুলো বন্ধ করার জন্য কি করা যেতে পারে। তাহলে প্রথম কাজ হবে যে এগুলি কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে ইত্যাদিগুলি ফাইন্ড আউট করা এবং তাদের বিচার করা, এবং বিচার করার মধ্য দিয়ে শক্ত বার্তা যারা এই ধরনের কাজ করে তাদেরকে দেয়া। যেমন ধরেন আমরা কিন্তু জানি কে কখন কিভাবে কোথা থেকে কেন
তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে? এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আছে। আমরা যদি হিসাব করি, তখন ডিজি কে ছিল, তখন অপারেশনাল ডিরেক্টর কে ছিল, তখন ওই কি ভ্যাকেল কন্ট্রোলার কে করতো, গেট পাস কিভাবে হইতো, সব কিন্তু পাওয়া যাবে। খাবার কয়জনের বরাদ্দ ছিল, তারিখ, সময় কয়জন দেখে খেয়েছে, হবে। তারিখ সময় দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারবো। নাপিত কয়বার গেছে, ওখানে তো চুলদারি কাটা হয়েছে, তাহলে নাপিত কয়বার গেছে, কোন নাপিত, সব বের করা সম্ভব। দরকার সদিচ্ছা। সদিচ্ছা। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এরা যদি আন্তরিক হয় এবং সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে এটা বের করতে এবং তাদেরকে চিহ্নিত করা, এবং যারা এখনো আটক আছে তাদেরকে বের করা, এবং যারা নেই তাদের কি হয়েছে সেটা সম্পর্কে স্ট্যাটাসটা চূড়ান্ত স্ট্যাটাস আমরা জানতে পারবো। জি, এই জন্য খুব বেশি সময়ের দরকার হবে জি, না। অনেক ধন্যবাদ নূর খান লিটন, অনেক ধন্যবাদ জ্যোতির্ময় বড়ুয়া। আমাদের সঙ্গে আরো ছিলেন চান্দিল ইসলাম। দর্শক, আমাদের প্রত্যাশা একটাই, বাংলাদেশ আর একটি মানুষও গুম খুনের শিকার না হোক, আর কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হোক। একটি মানবিক এবং সাম্যের বাংলাদেশ গড়ে উঠুক, সম্ভবত সেই প্রত্যাশা দেশের কোটি মানুষের। ভালো থাকবেন সব, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।